মনটা অনেক দিন ধরেই অস্থির ছিল, আর এই অস্থির মনকে শান্ত করার জন্য এই শীতের ছুটিতে তোমাদের সকলকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর এবং মা সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি। আর এই কামারপুকুর জয়রামবাটির আনাচে কানাচেই রয়েছে শ্রী রামকৃষ্ণ ও সারদা দেবীর অস্তিত্বের প্রমাণ। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব কামারপুকুর ও জয়রামবাটি ভ্রমণের অভিজ্ঞতা। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই পর্ব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর 2024, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভ্রমণের গল্প। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি গোঘাট স্টেশনে। আজকে আরেকটা নতুন ভ্রমণের গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়রামবাটি কামারপুকুর। গোটা দিন কি করি না করি, ওখানে কিভাবে যেতে হয়, কিভাবে কি সিস্টেম আছে, সবটা আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেরি না করে শুরু করা যাক ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর রকম গাড়ি টোটো রয়েছে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা বুক করতে পারো। এই যে এখান থেকে বুক করেই কিন্তু কামারপুকুর জয়রামবাটির সাইট সিন গুলো তোমাদের ঘুরতে হবে। প্রথমেই আমরা চলে এলাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের মা ভবতারিণীর মন্দিরে। মন্দিরটা তো বাইরে থেকে তোমাদের সাথে শেয়ারই করছি, দেখতে খুব সুন্দর। এখানে আসলে তোমরা এই সাইট সিনগুলো, এই ভিউগুলো ঘুরো। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওর মাধ্যমে যতটা পারবো তোমাদের সাথে সবটা ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি প্রতিষ্ঠা করা আছে। ঠিক তার পেছনে রয়েছে মা ভবতারিণী, আর দুপাশে রয়েছে নিতাই গৌরাঙ্গ। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আদ্যাপীঠ মন্দিরের আদলে তৈরি একটি মন্দিরে। এখানেও কিন্তু মা ভবতারিণী বিরাজ করছেন। আর অবশ্যই তোমরা জয়রামবাটি কামারপুকুর আসলে এই সাইট সিনগুলো কিন্তু অবশ্যই ঘুরো। এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। আর এই যে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনটি তুমি দেখছো, এটি কিন্তু খুব জাগ্রত একটি মিশন এবং বিখ্যাত একটি সাইট সিন। তোমরা কিন্তু অবশ্যই এখানে আসলে এই জায়গাটি ঘুরে দেখো। এখানে কিন্তু আমাদের ওখানে যেরকম কুমারী পুজো করা হয়, আমাদের শিশুকন্যার পুজো করা হয় কুমারী পুজো রূপে, এখানে কিন্তু শিশুপুত্রের পুজো করা হয়। তার বয়স কিন্তু 3 থেকে 5 বছর বয়সী হতে হবে। এই দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এখানে কিন্তু একটি ছোট্ট বাচ্চা পুত্রকে ঠাকুর রূপে পুজো করা হচ্ছে। তো মোটামুটি চলো সবটা যতটা যা দেখানোর আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে কিন্তু অনেক অস্তিত্ব, পুরনো দিনের কথা জড়িয়ে আছে।
ইনি হলেন স্বামী নিত্যানন্দজি মহারাজ। এই মহারাজে কিন্তু এখানকার রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা করেন। এই মুহূর্তে আমি চলে আসলাম শ্রী শ্রী মাতৃমন্দিরের সামনে। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু আগেকার দিনে, অনেক বছর আগে এরকম ছিল না। ছিল হচ্ছে মাঠ ঘাট জঙ্গল আর বয়ে যেত মাঠের মধ্যেখান থেকে নদী, যেই নদীতে কিনা মা শারদা তার 4 ভাইকে নিয়ে স্নান করতে এবং খেলা করতে আসতো। আর এখন এই জায়গাটাকে খুব সুন্দর করে গুছিয়ে পার্কের মতন করে দিয়েছে। কিন্তু আর যে নদীটার মধ্যে মা শারদা স্নান করতো ভাইদের নিয়ে, সেই নদীটিকে একটি ঘাট মতন করে এখানকার লোকজনেরা পুরো সুন্দরভাবে এখন বাঁধিয়ে দিয়েছে। দেখো, আর চারিদিকটা কিন্তু এখন আগেকার থেকে অন্য রকমও লাগছে, বেশ সুন্দর। আর এখানেই কিন্তু রয়েছে মা শারদা দেবীর বাবা মায়ের সৌধ মন্দির। এই লোকেশনটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা লোকেশন, যেটা হচ্ছে মা শারদা এখানে স্নান করতেন। এইখানে আমোদর নদ আছে, সেখানে ভাইদের নিয়ে। আর মা শারদার বাবা মায়ের সমাধি কিন্তু এখানেই হয়েছে। এই যে দেখে নাও, লোকেশনটা ঠিক এরকম। আর ওই যে ওদিকটা যে নদীর ঘাটটা আছে, ঘাটের ওদিকটাও তো তোমাদের সাথে আমি ঘুরিয়ে দেখাবো। এই পাশটা তো ঘাটের দিক, আর এদিকটা ওই যে দূরে যে হলুদ কালারের বিল্ডিংটা রয়েছে, রুমটা, ওটা হচ্ছে শ্রীমা শারদা প্রদর্শনী। এখন আমরা ওই পাশটায় যাচ্ছি। আর এইখানটা কিন্তু পুরো অনেক তো গাছে ভর্তি, খুব কিন্তু ঠান্ডা, পুরো একদম শান্ত জায়গাটা। এখন আমি যেই লোকেশনটায় ঢুকছি সেটা হচ্ছে শ্রীমা শারদা প্রদর্শনী এবং এক্সিবিশন। এর বাইরের ভিউটা ঠিক এরকম, আর চারিদিকটা এরকম গাছগাছালিতে ভরা, এরকম সুন্দর জায়গাটা। চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। এখানে মা শারদা যা যা করতেন সবকিছু ছবি এখানে পোস্টার করা রয়েছে। দেখো, দেখো তিনি যা যা করতেন সবকিছু এখানে এরকম পোস্টার মতন করা রয়েছে। আর জায়গাটা ঠিক এরকম। এখন আমরা প্রবেশ করতে চলেছি শ্রী শ্রী মা শারদা দেবীর মাতৃমন্দিরে। আর তার চারিপাশে এই যে মাটির ঘরগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরগুলির এক একটা কিন্তু মা শারদা দেবীর পুরনো কক্ষ, কিছু কিছু আবার নতুন বাসস্থান। মাতৃমন্দিরের চারিপাশেই কিন্তু রয়েছে প্রচুর জিনিসপত্রের দোকান, যেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারো।
এই জয়রামবাটি কামারপুকুরে মাতৃমন্দির দর্শন করার জন্য কিন্তু রয়েছে কিছু নিয়মাবলী, যেগুলি কিনা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 5টা 30, 11টা 30 এরম কিছু পর্যাপ্ত সময় ওরা নির্ধারণ করে দিয়েছে। এই মাতৃমন্দিরের আনাচে কানাচেই রয়েছে কিন্তু অনেক স্মৃতি, অনেক অলৌকিক ঘটনা, অনেক অজানা তথ্য, যেগুলো কিন্তু এখনো কিছু কিছু মানুষ রামকৃষ্ণ এবং সারদা দেবীর আভাস পায়। এখন আমরা এগিয়ে চলেছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদ কক্ষের দিকে। আর এদিকটা দেখতে পাচ্ছ প্রসাদ কক্ষ রয়েছে, এদিকে রয়েছে হাত ধোয়ার জন্য অনেক জলের কল। আমরা কিন্তু অলরেডি জয়রামবাটিতে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য লাইন, আর এই হচ্ছে লাইন। এই যে এইদিকে ছেলেদের লাইন, এদিকে মেয়েদের লাইন। মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি কিন্তু হাতে কুপন পেয়ে গেছি, আর এখানে টাইম দেখাচ্ছে দুপুর 11টা 30। প্রসাদ কক্ষের ভেতরে ঢুকেই আপনারা এরকম একটা শান্ত পরিবেশ দেখতে পাবেন, আর পাবেন অসংখ্য চেয়ার টেবিল পাতা যাত্রীদের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। এটি হলো শ্রী শ্রী সারদা দেবীর পিতৃবংশের কুলদেবতা এবং তাদের শীতলা মায়ের মূর্তি। এখন যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু মা সারদা দেবীর পুরনো কক্ষ। এইখানেই কিন্তু তিনি অনেক বছর বসবাস করেছেন। জয়রামবাটি মাতৃমন্দিরের কাছেই রয়েছে এই মা সিংহবাহিনীর মন্দির। এটি কিন্তু একটি গ্রাম্য দেবী। এই সিংহবাহিনী মন্দিরে কিন্তু কোনো দেবীর পূর্ণাঙ্গ মূর্তি নেই। মা সারদা দেবীও কিন্তু বহুবার এই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মা সিংহবাহিনী হল দেবী দুর্গার অন্যতম আরেকটি রূপ।
আমরা মোটামুটি অনেকগুলো সাইট সিন ঘুরলাম, আর এখানে একটা এখন পার্কের মতন এমন একটা জায়গায় এসেছি। ওই যে মা, দাদু, নানু সব গাছের নিচটা ছাওয়ায় বসে আছে। আর এই যে এরকম সুন্দর একটা জায়গা। আর ওই যে দূরে তোমরা কটেজ গুলো দেখতে পাচ্ছ, ওগুলোতে কিন্তু তোমরা জয়রামবাটি বা কামারপুকুরে এসে ওই সব কটেজ গুলো ভাড়া করে সাইট সিন ঘুরতে পারো। এই যে এই কটেজ গুলো এখনো কাজ হচ্ছে, কিন্তু এগুলোতে তোমরা ভাড়া করে থাকতে পারো। এটি হলো গোপীশ্বর শিব মন্দির। আর এই গোপীশ্বর শিব মন্দিরের পিছনেই কিন্তু রয়েছে বিশ্ববিখ্যাত কামারপুকুর। এটি হলো সেই বিশ্ববিখ্যাত কামারপুকুর, যার নামেই কিন্তু গ্রামের নামকরণ করা হয়েছে কামারপুকুর। কামারপুকুর গ্রামের আদি নাম ছিল শুকলালগঞ্জ। এবার আমরা দর্শন করব শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত কালী মন্দিরটিকে। এটি কিন্তু অনেক পুরনো একটি কালী মন্দির। এখানে কিন্তু শ্রী রামকৃষ্ণদেব মাঝে মাঝেই এসে পুজো দিতেন। এটি হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। আর এই বিষ্ণু মন্দিরে কিন্তু শ্রী রামকৃষ্ণদেব অঙ্ক করার ভয় লুকিয়ে থাকতেন এবং লুকিয়ে লুকিয়ে মা কালীর ছবি আঁকতেন। যা যা ঘটনা অতীতে ঘটত সেগুলোই কিন্তু এখানে মাটির প্রদর্শনী দ্বারা আপনাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কামারপুকুর লাহাবাবুদের বিষ্ণু মন্দিরে। এই মন্দিরটিও কিন্তু অনেক আগেকার
এবং খুব জাগ্রত একটি বিষ্ণু মন্দির। এই মন্দিরের আশেপাশেও কিন্তু শ্রীরামকৃষ্ণের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন আমরা চলে এসেছি পাইনদের বাড়ি দেখতে। এটি হলো সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির। এই জায়গাটিতেই শ্রীরামকৃষ্ণদেব শিবরাত্রির দিন শিব সেজে যাত্রা করতে করতে তৃতীয়বার ভাবিত হয়েছিলেন। এর ভেতরেই রয়েছে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। এই পাইন বাড়ি জুড়েও রয়েছে অনেক ইতিহাস। পুরো কামার পুকুরটি ঘুরে দেখলে আপনারা আনাচে কানাচে পাবেন নানা অজানা তথ্য। শ্রীরামকৃষ্ণ মঠের ঠিক সামনেই রয়েছে এত বড় পুকুরটি। পুকুরটির নাম হলো হালদার পুকুর। আর এই হালদার পুকুরেই নাকি মা শারদা তার অষ্টসখীদের সঙ্গে নিয়ে স্নান করতে আসতেন। মা শারদা দেবী ও রামকৃষ্ণদেবের যখন বিবাহ হয় তখন মায়ের বয়স ছিল 6 বছর এবং রামকৃষ্ণদেবের বয়স ছিল তখন 23 বছর। তাই রামকৃষ্ণদেবের মৃত্যুর পর মা শারদা দেবী কিন্তু এই স্থানেই তার বাকি জীবনটুকু কাটিয়েছিলেন। এখানে কিভাবে আসবেন? এখানে আসতে গেলে আপনারা হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল ধরবেন, ধরে নামবেন গোঘাট স্টেশনে। তারপর টোটো বুক করে আপনারা চলে আসতে পারেন জয়রামবাটি কামারপুকুর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই পুণ্যভূমি যেখানে শ্রীরামকৃষ্ণ জন্মেছিলেন। শ্রীরামকৃষ্ণের ছোট থেকে বড় হওয়া কিন্তু এই কামারপুকুরেই। কামারপুকুর হলো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। তিনি কিন্তু তার জীবনের 17টা বছর এই কামারপুকুরেই কাটিয়েছেন। 17টা বছর কামারপুকুরে কাটানোর পর শ্রীরামকৃষ্ণদেব চলে আসেন কলকাতায়। এই মুহূর্তে আমরা চলে আসলাম বিখ্যাত চিনু শাখারির বাড়ি। শাখারি শব্দের অর্থ হচ্ছে যিনি শাখা পরান। আর এই চিনু শাখারি কিন্তু সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণদেবকে ভগবান রূপে চিনেছিলেন। আর এই সকল সাইট সিনগুলো ঘুরতে কিন্তু তোমাদের প্রত্যেককে টোটো বুক করে নিতে হবে। টোটো বুক করতে গেলে কিন্তু এক একটি টোটোতে সব সাইট সিন ঘোরাতে 800 টাকা করে নেয়। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগলো। তো আজকের পর্ব এখানেই, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো পর্ব নিয়ে।